নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজে দ্বিতীয় খণ্ড। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। মা সারাই বাদে সকালের দিকে একদিন সুবীর চ্যাটার্জি কোন্নগরে এসে হাজির। মাকে দেখে আর মায়ের মুখে দাদার অজস্র প্রশংসা শুনে তার একটু কৌতূহল হয়নি এমন নয়। মায়ের এতদিনের হাঁপানির রোগ প্রায় সেরে এসেছে, তার মুখের রং ফিরেছে। সুবীর চ্যাটার্জির কাছে এটাই একটু আশ্চর্য ব্যাপার। কিন্তু তার কোন্নগরে আসার কারণ আদৌ এই নয়। দেখা হলেই নমিতা দেবী এই ছেলেকে কোন্নগরে যাবার তাগিদ দেন। ধারণা শুধু নয়, তার বিশ্বাস চাঁদুর এখন অনেক ক্ষমতা, অনেক শক্তি, হাজার হোক পেটের সন্তান। তার আশা দাদার সাহচর্যে এসে এই ছেলের মনে যদি কিছু পরিবর্তন আসে। সুবীর চ্যাটার্জির কোন্নগরে আসা দাদার ক্ষমতা আর শক্তির কথা শুনে শুনে। লেখাপড়া জানা মানুষ, এই জীবনের প্রতি ঘেন্না সময় সময় কি তারও ধরে না? অদৃষ্ট বলে কিছু আছেই, নইলে তার এই দশা হলো কি করে? ওই অদৃষ্ট ফেরানোর ক্ষমতা যে তার নেই দেখতেই পাচ্ছে। কারো যদি থাকে একবার দেখে আসতে ক্ষতি কি? দেখতেই এসেছিল। এই দেখতে আসা থেকেই ঘটনার সাজে রং বদল শুরু। অবধূতের ঘরে তখন বেশ কয়েকজন লোক। বাঁশের গেটের সামনে তিনখানা চকচকে গাড়ি দাঁড়িয়ে। লোকগুলোকে দেখেও রীতিমতো অবস্থাপন্ন মনে হলো সুবীর চ্যাটার্জির। কিন্তু দাদার সামনে বসংবদের মতো বসে আছে। ভাইকে দেখে অবধূত খুশি হলেন, ডাকলেন, আয়, কলকাতা থেকে কোন্নগরে আসতে তোর ৩ মাস লেগে গেল? মা বলেছিলেন তুই রাউরকেল্লা থেকে ফিরলেই এখানে পাঠিয়ে দেবেন। তাকে নিয়ে ভেতরে এলেন। কই গো, কে এলো দেখো। কল্যাণী ভিতরের দাওয়ায় ছোট পিঁড়ি পেতে বসে চাল বাচ্ছিলেন, প্রায় শুকনো চুল পিঠের ওপর ছড়ানো, পরনে চওড়া লাল পেরে মিহি শাড়ি, গায়ে লাল রঙের ব্লাউজ, মাথায় সিঁদুর টিপ, সিঁথিতে জল জলে সিঁদুর রেখা। মুখ ফিরিয়ে তাকালেন। প্রথম দেখার এই মুহূর্তটুকু শুভ ছিল কি? সুবীর চ্যাটার্জি স্থান কাল ভুলে চেয়ে রইল। দাদার ঘরে এমন এক দিব্যাঙ্গনার অবস্থান যেন পৃথিবীর বহু আশ্চর্য ব্যাপারের সেরা কিছু। তার চোখে পলক পড়ে না। দৃষ্টির এমন বিমূঢ় তন্ময়তার ধাক্কায় কল্যাণীর সুন্দর ২ ভুরুর মাঝে একটু ভাঁজ পড় হল। এক হাতে আঁচলটা চুলের ওপর দিয়ে পিঠ বেরিয়ে মাথায় তুললেন। অবধূত সকৌতুকে লক্ষ্য করছেন। এই ভাইয়ের চরিত্রের আদ্যপান্ত তিনি জানেন, কিন্তু নিজের ক্ষেত্রে সেটা মনে রাখার ব্যাপার মনে হলো না একবারও। কল্যাণীকে দেখে কেউ অবাক হলে, এমনকি অভিভূত হলেও মজাই পান। আর কত শক্ত ঘাঁটি সেটা অনুভব করতে পারেন বলেই স্ত্রীকে নিয়ে মনে কোনো রকম দুশ্চিন্তা কখনো রেখাপাতও করে না। কিরে, একেবারে হাঁ হয়ে গেলি যে? প্রথম দেখে একটা প্রণামও করলি না? শেষের খোঁচাটুকু ইচ্ছে করেই দিলেন, নইলে হাওড়া স্টেশনে ১৬ বছর বাদে যোগাযোগ সত্ত্বেও সেদিন প্রণাম এই ভাই তাকে করেনি, বা আজও করেনি, এটা মনে আছে। সুবীরের বিমূঢ় দৃষ্টি এবারে তার দিকে ঘুরল। এই কে, তোমার বউ নাকি? কেন, তোর সন্দেহ হচ্ছে? আমার বউ হলে তোর কে হয়? কল্যাণী চাল শুদ্ধ কুলোটা নিয়ে আস্তে আস্তে উঠলেন, ঈষৎ গম্ভীর। ঘরের দিকে এগোলেন। বাধা পড়ল। অবধূত বললেন, কি হলো? আমার ছোট ভাই শুভু, বুঝতে পারছো না? বুঝেছি। সোজা ছোট ভাইয়ের দিকেই তাকালেন। আয়তো ২ চোখে চোখ পড়তেই সুবীর আবার বিহ্বল। আঙুল তুলে সামনের ঘরটা দেখিয়ে কল্যাণী বললেন, আপনি ও ঘরে গিয়ে বসুন, আমি আসছি। স্বামীর দিকে তাকালেন। তোমার ঘরে কত লোক, দেরি হবে? তা আরো ৮ ঘন্টা খানেক তো বটেই। তুমি ওকে চাটা দাও, আমি যত তাড়াতাড়ি পারি আসছি। চলে গেলেন। কল্যাণী পুজোর ঘরে ঢুকতে গিয়েও আবার ঘুরে দাঁড়ালেন। সোজা আবার চোখে চোখ, বিহ্বল, স্থান কাল বিস্মৃত এখনো। কল্যাণীর ঠোঁটের পাকে ঈষৎ হাসির আঁচড় পড়ল কি পড়ল না। ভিতরে ঢুকে গেলেন। অবধূত এই ভাইয়ের স্বভাব চরিত্র সম্পর্কে তাকে কিছুই বলেননি, কিন্তু মানুষটাকে দেখে তিনি খুশি হতে পারেননি।
মিনিট 20 মধ্যে ট্রেতে পেয়ালা, চায়ের পট আর ডিশে জল খাবার সাজিয়ে নিজেই নিয়ে এলেন। সুবীর চ্যাটার্জি বসেনি, বসতে পারেনি। ঘরে পায়চারি করছে আর একবার দরজার কাছে এসে দাঁড়িয়েছে। এবারে ব্যস্ত হয়ে একটা চেয়ার টেনে বসল। টেবিলে জল খাবার রাখতে রাখতে কল্যাণী জিজ্ঞেস করলেন, মা কেমন আছেন? ভালো। চোখ ফেরানো সম্ভব হচ্ছে না। হেসে আত্মস্থ বা সহজ হবার চেষ্টা। দাদার হাত যশ আছে, এতদিনের পুরনো অসুখ অনেকটাই সেরে গেছে। দেখবেন ওষুধ যেন বন্ধ না হয়। দেওটি যে তার মায়ের কাছে থাকেও না, কল্যাণীর এ খবরও জানা নেই। MA পাস, ভালো চাকরিটা অদৃষ্টের দোষে গেছে, কেবল এটুকুই শুনেছিলেন। সুবীর চ্যাটার্জি খেতে শুরু করেছে। ভালো খাওয়াই তেমন জোটে না। মুখরোচক জলখাবার কাকে বলে তা প্রায় ভুলতে বসেছে। কিন্তু এরই মধ্যে চোখের জরিপের কাজ শুরু হয়ে গেছে। ফাঁকে ফাঁকে সহজ এবং অন্তরঙ্গ হবার চেষ্টা, মুখে কৃত্রিম হাসি। তোমাকে দেখে আমার তাক লেগে গেছে। দাদার ঘরে এমন একটি বউ আছে জানলে আমি ঢের আগেই আসতাম। তুমি বলাটা কানে লাগলো, যদিও দুদিক থেকেই তাই বলাটা স্বাভাবিক। কল্যাণী আলতো চোখে তাকালেন। এমন বলতে? হাসি। চায়ের কাপে চুমুক দেবার ফাঁকে দু চোখ আবার বুক হয়ে মুখের ওপর। এমন বলতে কি তুমি জানো না? আয়নায় নিজেকে দেখো না? নির্লিপ্ত জবাব। আমার আয়না তো আপনার দাদা। সুঠাম স্বাস্থ্য, নিটোল যৌবন, অনন্য রূপা হলেও ছেলে মানুষ তো বটেই। কিন্তু কথাবার্তা, হাবভাব, চাউনি বেশ পাকা মনে হলো সুবীরের, আর সেই জন্যেই আরো ভালো লাগছে। কি মনে হতে প্রশ্নটা মনে এসেই গেল। আচ্ছা, দাদা তো চিকিৎসা করে জানি, কিন্তু সে কি তন্ত্রসাধক? কল্যাণী লক্ষ্য করেছেন অত বড় দাদাও এই লোকের কাছে সেরকম সম্মানের পাত্র নয়। চিকিৎসা করেন না বলে করে বলা হলো, আর তিনি বা উনির বদলে সে। জবাব দিলেন, লোকে তো তাই বলে। লোকে বলে মানে? তুমি জানো না? আমাদের জানাজানিটা কেবল আমাদের মধ্যেই। কেন? হ্যাঁ, বেশ পাকা, আর সেই কারণে আরো লোভনীয়। এই জন্যেই যে আমি জানতাম তান্ত্রিকদের সাধারণত ভৈরবী থাকে। তুমি দাদার বউ না আসলে ভৈরবী? ফিরে আলতো প্রশ্ন। কোনটা হলে আপনার পছন্দ হয়? না, এই মেয়ের কথাবার্তা রূপের থেকে কম কিছু নয়। শোনার জন্য কান দুটো মাতোয়ারা হতে চায়। জোরে হেসে আরো সহজ, আরো অন্তরঙ্গ হবার চেষ্টা। আমার পছন্দ অনুযায়ী তো কিছু হয়নি, জবাবটাই দাও না। মা অগ্নিসাক্ষী রেখে আর 7 পাক ঘুরিয়ে সম্প্রদান করেছেন। তার নাম বিয়ে কিনা আপনার দাদাকেই জিজ্ঞেস করবেন। একটু রসিকতাও করে বললেন, আমাকে ভৈরবী হিসেবে গ্রহণ করেছেন কি বউ হিসেবে তিনিই জানেন। ও, বিয়েই তাহলে? কতদিন আগে তোমাদের বিয়ে হয়েছে? বছর 8 এবারে সত্যিই অবাক। 8 বছর? তাহলে তোমার এখন বয়স কত? কত মনে হয়? বড়জোর 20। কল্যাণীর বিনীত চাউনি। আর একটু কমানো যায় না? সুবীর চ্যাটার্জির দু চোখ তার মুখের ওপরে থমকে রইল খানিক। তারপর গলার স্বরে উষ্মাই ঝরল। দাদা তান্ত্রিক হোক বা যাই হোক, পাষণ্ডের কাজ করেছে বলতে হবে। 8 বছর আগে সে তোমার মতো একটি নাবালিকাকে বিয়ে করে ঘরে এনেছে, আর তোমার মা সেই বিয়ে দিয়ে নিজের মেয়ের এমন সর্বনাশ করলেন? কল্যাণীর দু চোখ বড় বড়। সর্বনাশ বলতে? সর্বনাশ নয়। দাদার বয়স কত এখন জানো? কল্যাণীর মুখ দেখে মনে হবে দাদার বয়স আঁচ করতে চেষ্টা করছেন। না পেরে বললেন, তান্ত্রিকদের বয়স আন্দাজ করা শক্ত শুনেছি। কত? 47-48? অত না হোক 38 তো হবেই। আমার থেকেও কম করে। থমকাতে হলো আবার। আমার সঙ্গে তুমি কি সেই থেকে ঠাট্টা করে যাচ্ছ? কল্যাণী থতমত খেলেন যেন। ছিছি, আপনি কি ঠাট্টার পাত্র? অবধূত ঘরে ঢুকলেন। কিরে, চাটা খাওয়া হয়েছে? স্ত্রীর দিকে চোখ পড়তেই ভ্রু কোঁচকালেন একটু। এই মুখ তিনি খুব ভালোই চেনেন। হাসি চাপার চেষ্টায় মুখে রক্ত উঠছে। জিজ্ঞেস করলেন, কি কথা হচ্ছিল? উনি বলছিলেন তুমি একটি পাষণ্ড। 8 বছর আগে একটি নাবালিকাকে বিয়ে করে এনে তার সর্বনাশ করেছ।
ছদ্ম বিরক্তি আর গাম্ভীর্যে অবধূতের মুখখানা ভরাট। স্ত্রীকেই বললেন, এসব আলোচনার মধ্যে তোমাকে থাকতে বারণ করেছি না? এখনো যদি কেউ চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্টে ফেলে কোর্টে কেস ঠুকে দেয়, পার পাবো? যাক, শুভু এলো, মাছ মাংস তো ঘরে কিছু নেই বোধহয়, বাজার যেতে হবে না? কল্যাণী জবাব দিলেন, ওর আর খাওয়ার মেজাজ আছে কিনা কে জানে। বাজার যেতে হলে এক্ষুনি চলে যাও, এরপর কখন রান্না হবে, কখন খাওয়া হবে, একটা রিক্সা ধরতে পারো কিনা দেখো। অবধূত লাল জামার পকেটে হাত দিয়ে টাকা বার করলেন, 6খানা 100 টাকার নোট। একটা নোট আবার পকেটে রেখে বাকি কটা কল্যাণীর দিকে বাড়িয়ে দিলেন, এগুলো রাখো। ভাইকে বললেন, যাবি নাকি আমার সঙ্গে? দাদার রোজগার কত, ভাইয়ের পক্ষে তা আঁচ করা শক্ত হলো। তুমিই যাও, আমি বসে এর সঙ্গে একটু গল্প করি। কল্যাণী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমার এখন গল্প করার সময় নেই, সব কাজ পড়ে আছে। তার থেকে সঙ্গে গিয়ে পছন্দ মতো বাজার করে আসুন, মেঘলা দিন আছে, মাথাও ঠান্ডা হবে। দু ভাই বেরুলেন। বেশ খানিকটা হাঁটলে তবে রিক্সা পাওয়া যেতে পারে। সুবীর চ্যাটার্জি একটু ধাঁধার মধ্যে পড়েছে। মানুষটা আর যাই হোক বোকা নয়, যত রূপসীই হোক, ওই বয়সের মেয়ের কথাবার্তা অমন পাকাপোক্ত আর সরস ইঙ্গিতবহ হয় কি করে ভেবে পাচ্ছে না। ভাবার ধৈর্য কম। ছপ করে জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, ওর বয়স ঠিক ঠিক কত বলো তো? ওর মানে কার? তোমার বউয়ের। বয়স যাই হোক, আমার বউকে তোর বৌদি বলতে অসুবিধে হচ্ছে? হচ্ছে, পুরোনো দিন আর নেই। বয়সে ছোট বা সমান সমান হলেও আজকাল যে যার নাম ধরেই ডাকে। ও, তাই ডাকিস? বয়স কত বললে না? যদি বলি প্রায় 28, বিশ্বাস হবে? একেবারে না। তাহলে তোর যা খুশি তাই ভেবে নে। আরো বছর 10 বাদে যদি একই রকম দেখিস, তখন হয়তো বিশ্বাস হবে। রিকশায় যেতে যেতে অবধূত ভাইয়ের মুখ, চোখ, কপাল ভালো করে লক্ষ্য করেছেন। ভাগ্যের ছিটে ফোঁটাও দেখছেন না। বুদ্ধিভ্রংশ মানুষ যেমন এক বজ্ঞা ছোটে, এও তেমনি দ্রুত অধপথে ধেয়ে চলেছে। ভাই না হলে আর কেউ হলে বিরক্তই হতেন। মা বলেছিলেন, এই ভাইয়ের যদি মতি ফেরাতে পারিস, এই পৃথিবীতে আমি আর কিছু চাই না। অনেক দুঃখে কোনো মা নিজের ছেলের সম্পর্কে এরকম বলে। জিজ্ঞেস করলেন, বাইরে যদি চাকরি বাকরি ঠিক করতে পারি, যাবি তো? বাইরে মানে কত বাইরে? এই ধর ইউপিতে। না, অত দূরে পোষাবে না। চাকরির ইন্টারভিউ দিতে তো রাউরকেল্লা ছুটেছিলি। তখন মাথায় একটা ঝোঁক চেপেছিল, পরে মনে হয়েছে হয়নি, ভালোই হয়েছে। অবধূত ব্যাপারটা অন্যভাবে বিবেচনা করলেন। 16 বছর বাদে দেখা হওয়ার যোগ ছিল এর সঙ্গে, মায়ের সঙ্গে। তাই ভাই ছুটেছিল রাউরকেল্লা ইন্টারভিউ দিতে, আর তিনি পুরী যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন। দেখা হওয়ার যোগটাই শুধু কার্যকারণ সম্পর্ক। এই যোগের ওপর দুজনের কারোরই কোনো হাত ছিল না। অবধূতের কেন যেন মনে হলো এই যোগটা শুভ নয়। একদিনের জায়গায় বিনা অনুরোধে সুবীর চ্যাটার্জি 3 দিন থেকে গেল। খাওয়া দাওয়া ব্যবস্থা ভালো, আর ভালো দাদার মদের বোতল। আলমারিতে ওই বোতল দেখেই 2 চোখ চকচক করে উঠেছিল। আর অবধূত ভেবেছেন, সময় কাচের আলমারি থেকে বোতল কটা সরিয়ে রাখা উচিত ছিল। অনুমতি দিতে হয়নি, সন্ধ্যা পার হতেই বোতল নামিয়ে বসতে দেখেছেন। চাকরি যাবার পর থেকে এত ভালো জিনিস সুবীর চ্যাটার্জি আর চোখেও দেখেনি। গেলাস এনে কাঁচাই শুরু করেছে। অবধূত কল্যাণীকে ডেকে বলেছেন, একটা জলের জাগ আর কিছু খাবার এনে দাও, লিভার পচে মরবে দেখছি। হাতের কাছে একটা গেলাসই পেলাম, আর একটা গেলাসও আনতে বলো, তোমারও চলবে তো? ভাইয়ের সদয় মুখ। না, তোর সঙ্গে চলবে না। অবধূতের ঠান্ডা জবাব এবং প্রস্থান। সব থেকে ভালো দাদারই বউ। দেখলে চোখ ফেরানো যায় না, দেখার তৃষ্ণা আরো বাড়ে। এটা ওটা চাওয়ার হলে বারবার তাকে ঘরে আনার চেষ্টা। প্রথম সন্ধ্যায় জলের জাগ রেখে যাবার খানিক বাদে ডিশে গরম মাংসের বড়া দেখে দারুণ খুশি। বাহ, দাদাকে তো দারুণ রসে বসে রেখেছ দেখছি। এ জিনিস তোমারও চলে? এখনো পর্যন্ত চলে না। তন্ত্রপথের সুরা তো সাধনার অঙ্গ, তাহলে আমার সঙ্গে হাতেখড়ি হোক না। হাতেখড়ির স্বাদ থাকলে আপনার সঙ্গে কেন, তান্ত্রিকের সঙ্গেই হবে। 3 দিনে দাদার কাজকর্মের ধারা যতটা সম্ভব লক্ষ্য করেছে। তার চিকিৎসার দিকটা মানতে রাজি,
কিন্তু আর যে কারণে লোকের আনাগোনা দেখছে তার সবটাই ভাঁওতাবাজি মনে হয়েছে। আর এই ভাঁওতাবাজির জোরেই হয়তো এমন বউ ঘরে আনা সম্ভব হয়েছে। ভাগ্য বটে লোকটার। হিংসে বুকের ভেতরটা চিনচিন করে জ্বলে। লুব্ধ দু চোখ বারবার অন্দরমহলে চক্কর দেয়। বেশিক্ষণ না দেখলে কোনো দরকারের অছিলায় সামনে এসে দাঁড়াতে হয়। এক কাপ চা হবে? কল্যাণী উল্টো মুখে বসে প্রশ্ন করছেন। হবে, ঘরে গিয়ে বসুন, হারুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। হারুকে? কাজের লোক, সংক্ষিপ্ত জবাব। ওদিকে ফিরে বসা বলেই লুব্ধ চোখের অবাধ্য হতে আরো সুবিধে, কিন্তু তারও তো মেয়াদ আছে। তুমি নিজেই নিয়ে এসো না, সেই থেকে মুখ বুজে বসে আছি। এত কি কাজ? কারো তো আর অফিসের তাড়া নেই। কল্যাণী আস্তে আস্তে ঘুরে তাকিয়েছেন। আচ্ছা, নিয়ে আসছি। চায়ের পেয়ালা হাতে মিনিট 10 বাদে ঘরে ঢুকেছেন। খুশি মুখে সেটা নিতে গিয়ে আঙুলে আঙুলে ঠেকেছে। থ্যাংক ইউ, বসো। বাধ্য মেয়ের মতো কল্যাণী বসেছেন। পেয়ালায় চুমুক দিয়েই উচ্ছ্বাস। বাহ, ওয়ান্ডারফুল, সকালের থেকেও ভালো হয়েছে। সকালে পাশে আপনার দাদা ছিলেন তো, তাই অত ভালো লাগেনি। হেসে উঠতে গিয়ে বিষম খেতে হয়েছে। পেয়ালার চাও একটু চলকে পড়েছে। দেওরের সঙ্গে এরকম করেই কথা বলা দরকার, বুঝলে? আচ্ছা, কাল এসেই আমি দিব্যি তুমি চালিয়ে দিলাম, কিন্তু সেই থেকে তুমি আমাকে আপনি আপনি করে পর করে রাখছো কেন? নিরীহ গোছের আয়ত দু চোখ সোজা মুখের ওপর। আপনার বিবেচনায় আমি তো একেবারে ছেলে মানুষ। চেহারায় না হোক, হাব ভাব কথাবার্তায় অন্তত ছেলে মানুষ ভাবা যাচ্ছে না। ইঙ্গিতটা রমণীর মতোই সুপরিণত, সুডৌল লাগছে। সরল গোছের হাসি ছোঁয়া চাউনির গভীরেও সরস কিছু চিকচিক করে উঠছে। সুবীর চ্যাটার্জির স্বরবিদ্ধ দশা। হঠাৎই কিছু মনে পড়ল যেন। ভালো কথা, দাদাকে কাল তোমার বয়স জিজ্ঞেস করেছিলাম। বলল প্রায় 28। আমার তো বিশ্বাসই হয় না। সত্যি নাকি? বললেন বুঝি? উঠে দাঁড়ালেন। সত্যি কিনা আপনি তাই নিয়ে গবেষণা করুন, আমি হাতের কাজ সারি। শোনো শোনো, সম্ভব হলে হাত ধরে আটকানোর তাগিদ। গবেষণা করতে হলে তোমাকেও তো সামনে বসে থাকতে হয়। 2 পা গিয়েও আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। ঠোঁটে হাসি, চোখেও, কিন্তু কথাগুলো তীর্যক, গম্ভীর। বড় ভাইয়ের বইয়ের বয়স দিয়ে কি হবে? আশীর্বাদ করি লক্ষণের মতো পায়ের দিকে চেয়ে থাকার মতি হোক। সুবীর চ্যাটার্জি আরো সরা হতো, আরো পরিতুষ্ট। 3 রাত বাদে চলে যাওয়ার পর অবধূত ঘুরে ফিরে বার কয়েক কল্যাণীর নির্লিপ্ত মুখখানা লক্ষ্য করেছেন আর মিটিমিটি হেসেছেন। শেষে জিজ্ঞেস করেছেন, কিরকম বুঝলে? ভায়ার তোমাকে খুব মনে ধরেছে। কল্যাণী তেমনি জবাব দিলেন, মনে হয়। অবধূত তখন এই ভাই সম্বন্ধে যা জানতেন সবই বললেন। বিমাতার আকুতির কথাও জানালেন। বলেছিলেন, এই ভাইয়ের যদি মতি ফেরাতে পারিস, এই পৃথিবীতে আমি আর কিছুই চাই না। একটু থেমে তাকেই জিজ্ঞেস করলেন, কি করা যায় বলো তো? কিছু করার আছে মনে হয় না। মাথা একটু বেশি বিগড়ে গেছে। সহজেই বেপরোয়া হয়ে উঠতে পারেন। যাবার আগে বলে গেছেন কয়েকদিন আনন্দে কাটানোর মতো তার একটা জায়গা হলো। তার মানে আবার আসবে। মানে তো তাই দাঁড়ায়। অবধূত সকৌতুকে নিরীক্ষণ করলেন একটু। তুমি যেন একটু ঘাবড়েছ মনে হয়। এক শব্দে নস্যাৎ করে দিয়ে চলে গেলেন। স্ত্রীর এমন জোরের উৎসের হদিশ আজও পাননি। কতবার তো তাকে একলা ফেলে রেখে এদিক ওদিক চলে গেছেন। অনেক সময় নিজেই একটু আদ্রু উতলা হয়েছেন। দিনকাল ভালো নয়। রূপের তৃষ্ণায় মানুষ যত পাগল হয় তত বোধহয় আর কিছুতে হয় না। কিন্তু ফিরে এসে মনে হয়েছে তিনি নিরর্থক ভেবেছেন। তিনি থাকুন বা না থাকুন, স্ত্রীটি যে সর্বদাই এক নিরাপদ বেষ্টনীর মধ্যে বসে আছেন। বিমাতা নমিতা দেবীও একবার কোন্নগরে এলেন। অবধূত নিজেই কলকাতা গিয়ে তাকে নিয়ে এসেছেন। চাঁদুর বউ দেখে তিনি আনন্দে আটখানা। বউয়ের বয়স নিয়ে তিনিও ধাঁধায় পড়েছিলেন। কল্যাণী সানন্দে তার সেবা যত্ন করেছেন। এখানে দিন কয়েক থেকে তার আশা বেড়েছে আর বিশ্বাস বদ্ধমূল হয়েছে, এই শক্তিমান তান্ত্রিক ছেলে মন করলে তার নিজের ওই অপদার্থ ছেলের মতি ফেরাতে পারে। অবধূতের হাত ধরে তাকে আবার সে একই অনুরোধ করেছেন। কিন্তু এই মাই যখন শুনলেন শুভু এখানে এসে 3 রাত থেকে গেছে, তার ভিতরে অস্বাচ্ছন্দ্যের একটা ত্রস্ত আঁচড় পড়েছে।
তক্ষুনি মনে হয়েছে ওই ছেলের 3 দিন থেকে যাবার মতো আকর্ষণ এখানে আছে। মুখ কালো করে বলেছেন, পেটের ছেলে, কি আর বলবো, অত প্রশ্রয় দিবি না। কিছু যদি করতে পারিস আসা যাওয়া করুক, এখানে থাকার দরকার কি? অবধূত হেসে বলেছেন, ছোট ভাই থাকতে চাইলে না বলবো কি করে? বাড়ি তো আমার খুব ছোট কিছু নয়, তাহলে অসুবিধের কি আছে? অসুবিধে কি সেটা নমিতা দেবী আর মুখ ফুটে বলতে পারেননি। এক এক করে আরো 4টে বছর পার হয়েছে। বইমাত্রেও ছোট ভাই শুভু মূর্তিমান উপদ্রবের মতোই হয়ে উঠেছে। প্রতি মাসেই একবার করে আসে, 2 দিন 3 দিন 5 দিনও থেকে যায়। দিনে দুপুরেও মদের বোতল নামিয়ে বসে। আলমারিতে চাবি লাগানো থাকলে সোজা এসে দাদার কাছে চেয়ে নেয়। অবধূত একবার কাচের আলমারি থেকে বোতল সরিয়ে স্টিলের আলমারিতে রাখতে চেয়েছিলেন। কল্যাণী আপত্তি করেছেন। সরাবে কেন? ভাইকে মুখের ওপর বলে দাও এখানে এসব চলবে না। আমার চলে যখন, ও কথা ওকে বলি কি করে? তাহলে ওগুলো ওখানেই থাকবে। ভাইকে কবিরাজি চিকিৎসা শেখাবার প্রস্তাব দিয়েছিলেন তিনি। বলেছিলেন, বছর 4 মন ঢেলে শিখলে ঠিক দাঁড়িয়ে যাবি। চাকরির ধান্দায় কারোর কাছে ঘুরতে হবে না। অত লেখাপড়া শিখেছিস, পারবি না কেন? প্রস্তাব সরাসরি নাকচ। ভাইয়ের সাদাসাপটা জবাব, অত লেখাপড়া শিখেছি বলেই পারবো না। কবিরাজি শিখে শেষে আমি কবিরাজ হয়ে বসবো, তুমি এটা ভাবলে কি করে? তাছাড়া টিউশনিগুলো গেলে 4 বছর আমার চলবে কি করে? চলার ব্যবস্থা আমি করতে পারতাম, কিন্তু তোর আঁতে লাগছে যখন, সে আলোচনায় গিয়ে আর লাভ কি? একবার দেখা গেল ভাইয়ের অন্য ব্যাপারে বরং আগ্রহ একটু বেশি। জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, তান্ত্রিকরা সত্যি খুব শক্তিশালী হয়? সত্যিকারের তান্ত্রিক মানেই শক্তিশালী। তুমি সত্যিকারের তান্ত্রিক নও। আমি তন্ত্রের তও জানি না। সেরকম শক্তিশালী তান্ত্রিক তুমি দেখেছ? দেখেছি। আমাকে দেখাতে পারো? তোর ভাগ্যে থাকলে দেখবি, ইচ্ছে করলেই তাদের দেখা মেলে না। একটু চুপ করে থেকে আবার জিজ্ঞেস করেছে, আচ্ছা, সম্মোহন, বশীকরণ, এসব ব্যাপারগুলো কি? নিজের অগোচরে চোখ তার মুখের ওপর একটু তীক্ষ্ণ হয়ে উঠেছিল। আমি জানি না। এসব তন্ত্র সাধনার মধ্যে পড়ে না। কোনো সাধকই এসব নিচু স্তরের জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করে না। কেন, তোর এসব শেখার ইচ্ছে হয়েছে? হাসতে লাগলো। তুমি তন্ত্রের কিছু জানো না বলছো, কিন্তু তোমারই যা দাপট দেখছি, ওসব ছোটখাটো ব্যাপারগুলো জানলে তো আরো ঢের বেশি মওকা পেতে। কল্যাণীর কাছ থেকেও কিছু জ্ঞান লাভের বাসনা হয়েছিল, যেমন বীরাচার সাধনার ব্যাপারখানা কি, তান্ত্রিকেরা ভৈরবী নিয়ে উপাসনা করে কেন, এদের সঙ্গে যারা বৈষ্ণবী নিয়ে উপাসনা করে তাদের তফাৎ কি। কল্যাণীর স্পষ্ট জবাবে উৎসাহ জল। ওসব জানতে হলে আপনার দাদার কাছে যান। আমি ভাত, ডাল, শুক্তো, মাছ, মাংস, পোলাও পর্যন্ত জানি। অবধূত বিরক্ত হন। আবার কল্যাণীর মুখের দিকে চেয়ে বেশ মজাও পান। প্রশ্রয় পেয়ে পেয়ে এ ভাই ক্রমে স্নায়ুর ওপর চেপে বসছে, এটুকু প্রকাশ করতেও আপত্তি। নির্লিপ্ত, নিষ্পৃহ। ওই ভাই জেনেছে দাদা শনি মঙ্গলবারে শ্মশানে কাটায়। যখন আসে এবং থাকে শনি বা মঙ্গলবার একটা পরেই। এমনি এক শনিবারে অবধূত নিজেই প্রস্তাব করেছিলেন, আজ আর শ্মশানে না গেলাম, থাক। কল্যাণী প্রায় ঝলসে উঠলেন। কেন যাবে না? ও সাধ্য কি, কি করবে? আরো মাস 3 বাদে সকালে শ্মশান থেকে ফিরে দেখেন স্ত্রীটি খুব গম্ভীর। আগের বিকেলে ভাই এসেছে। অবধূত নিজে থেকে কিছু বললেন না। কল্যাণীও দুপুরের খাওয়া দাওয়া শেষ হবার আগে পর্যন্ত নির্বাক। দুপুরে ঘরে এসেই বললেন, দেখো, তোমাকে একটা কথা না বললেই নয়। তোমার ভাইকে এখনো যদি ভালো মতো সমঝে না দাও, মুশকিলে পড়বে। দিনে দিনে সে মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অবধূত উদ্গ্রীব। কেন, কাল রাতে সে কিছু করেছে নাকি? তুমি ভয় পেয়েছ? কল্যাণী ফুঁসেই উঠলেন। কি ভয়? আমি ওকে? হ্যাঁ, ভয় আমি পাচ্ছি। সেটা ওর জন্যে। ও তোমার ভাই বলে, বুঝলে? সময় থাকতে ওকে দূরে সরতে বলো। না, কল্যাণীর এই মূর্তি অবধূত বিয়ের 12 বছরের মধ্যে দেখেননি। পরে জেরা করে তার মুখ থেকে আর কোনো কথা বার করতে পারলেন না। এরপর কে তাকে যন্ত্রণা দিল, কার ইঙ্গিতে এমন এক অস্বাভাবিক পদক্ষেপ, নিজেই জানেন না।
কল্যাণীর এমন শক্তির উৎস যে তাঁকেই বারবার মনে পড়তে লাগল। গুরু কঙ্কালমালী ভৈরবকে একটা আশ্চর্য রকম আকর্ষণ বোধ করতে লাগলেন তিনি। জীবনে এই গোছের অনুভূতিগুলোই বোধহয় অলৌকিক ব্যাপার, যার কোনো ব্যাখ্যা নেই, যুক্তি নেই। তক্ষুনি ঠিক করলেন কালই তিনি বক্রেশ্বর যাবেন, মহাভৈরব গুরুর থানে যাবেন। সঙ্গে সঙ্গেই আবার মনে হল, তিনি গেলে কি হবে, শুভ শোধরাবে কি করে? ভাবতে লাগলেন। সন্ধ্যার পর ভাই মদ নিয়ে বসেছে। কল্যাণীর আজও আতিথেয়তার ত্রুটি নেই। ভাজাভুজি রেখে গেছেন কি হারুকে দিয়ে পাঠিয়েছেন জানেন না। দাদাকে দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে ভাই দরাজ অভ্যর্থনা জানালো, এসো, চলবে নাকি? অবধূত এগিয়ে এসে বসলেন। এই প্রথম বললেন, চলতে পারে, তুই তো এরই মধ্যে 6 আনা ফাঁক করে এনেছিস দেখছি। শব্দ করে একটু হাসল, তারপর জোর হাঁক দিল, কল্যাণী, দাদার জন্য একটা গেলাস। অবধূত বললেন, বৌদিকে তুই নাম ধরে ডাকা শুরু করে দিয়েছিস? হোয়াট নট, she is 3 years younger than me. I am 35, she is 32. Though still looks 20, we want to be good friends. আমি তাকে আমার নাম ধরে ডাকার পারমিশন দিয়ে দিয়েছি। দরাজ হাসি। You are a lucky old man, দাদা. You are the treasurer of a gem of a wife. গেলাস হাতে কল্যাণী দরজার কাছে দাঁড়িয়ে শেষটুকু শুনলেন। ভিতরে এসে গেলাস টেবিলে রেখে চলে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে দেওরের জোরালো বাধা, ও কি, চলে যাচ্ছ কেন? সামনেই দাদা বসে, আজ আর লজ্জা কি? কল্যাণী ঘুরে দাঁড়ালেন। প্লিজ একটু বসে যাও। চলে গেলেন। অবধূত দেখছেন ভাইয়ের 2 চোখে মত্ত বাসনা গলগল করে ঠিকরে বেরুচ্ছে। নিঃশব্দে নিজের গেলাস তুলে নিলেন তিনি। কল্যাণী এলো না, সেই খেদেই যেন প্রায় 1/2 গেলাস তরল পদার্থ এক চুমুকে জঠরে চালান করে বড় মাপের আর একটা ঢেলে নিল। এরও আধা আধি শেষ হতে অবধূত বললেন, কাল ভোরে আমি এক জায়গায় যাচ্ছি, তুইও যাবি? হেল, এ জায়গা ছেড়ে আমি কোথাও যেতে চাই না। বাট হোয়ার? বক্রেশ্বরে। সেটা আবার কোথায়? সেখানে কি? তুই একবার একজন শক্তিমান তান্ত্রিকের খোঁজ করছিলি, সেখানে তিনি। এ কথায় শুভুকে নড়ে চড়ে বসতে দেখলেন। মনোযোগ দেবার জন্য নিজের মাথাটা 2 জোরে ঝাঁকিয়ে নিয়ে জিজ্ঞেস করল, সেখানে তিনি আছেন? আছেন। খুব শক্তিমান? খুব। যা ইচ্ছে তাই করতে পারেন? ইচ্ছে করলে পারেন। লোক ভালো? দয়ার অবতার। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তোমার সামনে আমি তাকে কিছু বলতে পারবো না। আমার সঙ্গে দেখা করিয়ে দিয়ে তুমি সরে যাবে। তাই যাব। আবার সংশয়, কিন্তু তিনি যে শক্তিমান তার প্রমাণ তুমি কি নিজে পেয়েছ? পেয়েছি। কি প্রমাণ? কল্যাণীকে সেখানেই প্রথম দেখেছিলাম, মনে প্রাণে তাকে চেয়েছিলাম, তার দয়াতেই পেয়েছি। ভাইয়ের চোখে আবার লোভের ফোয়ারা দেখলেন অবধূত। পরদিন সকালের গাড়িতে দুজনে রামপুরহাট এলেন। সেখান থেকে সোজা বক্রেশ্বরে। যশোদাকান্তকে ধরে অবধূত যা বলার বলে রাখলেন, আর ভাইকে আগেই জানিয়েছেন রাতের আগে তান্ত্রিক বাবার দেখা মেলে না। হোটেলের ঘরে বসে সন্ধ্যার মুখে দুজনে মিলে খানিকটা মদও খেয়েছেন। ভাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তান্ত্রিক বাবার কাছে মদ খেয়েও যাওয়া চলে? সব চলে। রাতের খাওয়া সারা হতে বললেন, চল এবারে। অনেকটা পথ গিয়ে ভাই থমকে দাঁড়ালো। অনেক দূরে একটা চিতা জ্বলছে। এ কোথায় নিয়ে এলে আমাকে? শ্মশানে। কোনো ভয় নেই, চল। শুভু দাদার গা ঘেঁষে এগোতে লাগলো। তার গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। যশোদাকান্ত ঘরে প্রদীপ জেলে ধূপধুনো দিয়ে অপেক্ষা করছিল। অবধূতের আদেশ পেয়ে চলে গেল। ভাইকে নিয়ে কঙ্কালমালী ভৈরবের ঘরে ঢুকলেন। কঙ্কালমালী ভৈরবের ছবির মূর্তি দেখেই শুভু সভয়ে থমকে দাঁড়াল। পাশের ভৈরবীর ছবি অবশ্য সুন্দর, মিষ্টি, কিন্তু তাদের মাথার ওপর মা কালীর ছবিখানা আবার ভয়াবহ মনে হলো তার, যেন সদ্য টাটকা রক্ত খাওয়া মুখ। অবধূত প্রণাম সেরে ভৈরব গুরুকে দেখিয়ে বললেন, ইনি সেই শক্তিমান মহাতান্ত্রিক। কিন্তু এ তো ছবি। তাহলেও জাগ্রত। রাতে তুই ওই পাটিটা পেতে এ ঘরে থাকবি, যা চাস এক মনে প্রার্থনা করবি। কিন্তু দেখে তো মনে হয় ইনি প্রচন্ড রাগী। প্রচন্ড।
আবার তুষ্ট হলে তেমনি দয়ালু। ভাইয়ের কণ্ঠতালু শুকিয়ে আসছে। আমরা দুজনেই এ ঘরে থাকি না দাদা। না, কঠিন গলায় অবধূত বললেন, তাতে কোনো ফল হবে না, বরং ক্ষতি হবে। এ কি করছেন, কেন করছেন অবধূত নিজেও জানেন না। যা মনে হচ্ছে করে চলেছেন, বলে চলেছেন। তিনি বাইরে শুয়ে, শুভু ভেতরে। ওর ছটপটানি বাইরে থেকে অনুভব করতে পারছেন। একবার গলা পাচ্ছেন, দাদা ঘুমুলে? কথা নয়, এক মনে প্রার্থনা কর। স্তব্ধ পরিবেশ। থেকে থেকে শেয়াল ডেকে উঠছে, দাদা ঘুমোলে? অবধূত আর সাড়া দেননি। রাত 1টা। এই শ্মশানের রাত 1টার চেহারা অন্যরকম। আর ছটফটানি টের পাচ্ছেন না, ডাকছেও না। অবধূত উঠে এসে ঝুঁকে দেখলেন ঘুমিয়ে পড়েছে। তিনিও বাইরের পাটিতে গা এলিয়ে দিলেন, কিন্তু চোখে ঘুম নেই। তার ধারণা কিছু ঘটবে বলেই কেউ তাকে এখানে টেনে এনেছে। ঘটল। রাত মাত্র 2টো তখন। ঘরের মধ্যে আচমকা একটা আর্তনাদ শুনে ছিটকে উঠে বসলেন। দাদা বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, বাঁচাও। অবধূত উঠে দাঁড়ালেন। দেখলেন শুভু টলতে টলতে বেরিয়ে আসছে। তাকে দেখে দুহাতে আঁকড়ে ধরল। দাদা বাঁচাও, ওই তান্ত্রিক আমাকে ত্রিশূল হাতে তাড়া করে কালীর মুখের দিকে নিয়ে যাচ্ছে। থামলেই ত্রিশূল দিয়ে বুকে পিঠে খোঁচা দিয়ে আবার নিয়ে যাচ্ছে। অবধূত তাকে জোরে জোরে ধাক্কা দিয়ে বললেন, কি পাগলের মতো বকছিস তুই? শুভুর ভয়ার্ত মুখ কাগজের মতো সাদা। ঘাড় ফিরিয়ে একবার ঘরের দিকে চেয়ে সন্ত্রাসে বলে উঠল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ও তান্ত্রিক না পিশাচ। বজ্র কঠিন গলায় অবধূত বললেন, ফের ও কথা বলবি তো তোর জিভ টেনে আমি ছিঁড়ব। শুভু সভয়ে এবার দাদার দিকে তাকালো। একটা হাত সাঁড়াশির মতো চেপে ধরে অবধূত আবার তাকে ঘরে নিয়ে এলেন। একটা আঙুল সোজা তুলে গুরুর ফটো দেখালেন। ওই মহাতান্ত্রিক কঙ্কালমালী ভৈরব 10 বছর বয়সে কল্যাণীকে নিজের কোলে বসিয়ে দীক্ষা দিয়েছেন। নিজের প্রাণের থেকে তাকে বেশি ভালোবাসেন। তাকে নিয়ে তোর মনের কুচিন্তা এখানে জমা দিয়ে যা, নইলে কেউ তোকে রক্ষা করতে পারবে না। আবার তাকে বাইরে টেনে এনে বসিয়ে দিলেন। থরথর করে কাঁপছে, ঘামছে। কুঁজো থেকে জল এনে মুখে চোখে ঠান্ডা জলের ঝাপটা দিলেন। বললেন, এখন সবে রাত 2টো, কোথাও যাওয়া যাবে না, সকাল হোক। আশ্চর্য। এরপর অবধূতি ঘুমিয়ে পড়লেন। শান্তির ঘুম। ভোরে জেগে দেখেন শুভু পাশে নেই, কোথাও নেই। এই পর্যন্ত বলে অবধূত খানিক ঝিম মেরে বসেছিলেন। তখনও মধ্যরাত। থেকে থেকে শেয়াল ডাকছে। কঙ্কালমালী মহাভৈরবের দাওয়ায় আমি আর উনি মুখোমুখি বসি। মুখ তুলতেই আমার উদ্গ্রীব প্রশ্ন, তারপর? ভারী গলায় জবাব দিলেন, অলৌকিক বিশ্বাস করি না বলি, কিন্তু তারপর যা ঘটে তার কোনো ব্যাখ্যা আমি নিজের ভেতর থেকে আজও পাইনি। শুনে আপনি হয়তো বলবেন, এও তো সাইকোলজিক্যাল বা অটো সাজেশনের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন, ঠিক মুহূর্তটিতে এমন ব্যাপার কেন ঘটে? কে ঘটায়? তাছাড়া নিছক সাইকোলজিক্যাল বা ইমোশনাল ক্রাইসিস হলে কল্যাণী তার ওপর এমন নির্ভর করতে পারে কি করে? এত জোর পায় কোথায়? অধীর আগ্রহে তাগিদ দিয়েছি, তারপর শুভুর কি হলো আপনি আগে বলুন। শোনার পর আমারও মুখের কথা সরেনি। টানা 6 মাসের মধ্যে শুভুর আর দেখা পাননি অবধূত। ভেবেছিলেন তার রোগ সেরে গেছে। সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না সেদিন। আকাশ কালীবর্ণ। তারই মধ্যে অবধূতকে কলকাতা রওনা হতে হয়েছিল। এক ভক্তর কঠিন অসুখ। তারা এসে হাতে পায়ে ধরে নিয়ে গেছে। এও ঘটনার স্বাদ ছাড়া আর কি। দুপুর না গড়াতে আকাশটা মাথার ওপর ভেঙে পড়ার 5-7 মিনিট আগে শুভু এসে হাজির। এসে এঘর ওঘর খোঁজ করে দাদাকে পেল না। কল্যাণীকে জিজ্ঞেস করল, অবধূতজি কোথায়? দাদা নয়, অবধূতজি। গলার স্বরে ব্যঙ্গ, কুটিল গম্ভীর চাউনি। এতদিন বাদে দেখে 2 চোখে পিচ্ছিল লোভ। কলকাতায়। কখন ফিরবে? জানি না। কেন? তার সঙ্গে আমার একটু বোঝাপড়া ছিল। এর মধ্যে আমিও কিছুদিন 2-1 তান্ত্রিকের সঙ্গে ঘোরাফেরা করলাম, বুঝলে। কল্যাণী ঠান্ডা জবাব দিলেন, আমার বুঝে লাভ কি? প্রবল বৃষ্টি নামতে দেখে ঘরদোর সামলাতে চলে গেলেন। শুধু বৃষ্টি নয়, ঝড়ও। অনেকক্ষণ বাদে ঝড় থামল, কিন্তু বৃষ্টির তোড় বাড়তেই থাকল।
ডুবিয়ে ভাসিয়ে সব একাকার না হওয়া পর্যন্ত এ বৃষ্টি আর থামবে না। সেই বৃষ্টিতেও আকাশের একদিকে লাল আভা, তাতে পৃথিবী ডোবানোর সংকেত বুঝি। সন্ধ্যের আগেই শুভু মদ নিয়ে বসেছে। কল্যাণী নিজে ঘরে না এসে হারুকে দিয়ে এটা ওটা পাঠিয়ে দিয়েছেন। রাত 8টা বাজল, 9টাও বেজে গেল। চারিদিক জলে ভাসছে। অবধূতের এর মধ্যে ফেরার কোনো প্রশ্নই নেই। রাত 10টা নাগাদ কল্যাণী দোরগোড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনার খাবারটা এখানে দিয়ে যাব? শুভু ঘোলাটে চোখে তাকালো। কল্যাণীর হঠাৎ মনে হলো সে যেন তার খাবারটাই সামনে দেখেছে। কথাও কানে এলো, সেই থেকে ঘরে আসছো না কেন? ভয় পাচ্ছ? কল্যাণী ধীর পায়ে ঘরে এসে দাঁড়ালেন। ভয় কাকে পাবো? শুভু চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। তুমি কাউকেই ভয় করো না? না না। চোখের পলকে এগিয়ে দরজা দুটো বন্ধ করে ছিটকিনি তুলে দিল। বৃষ্টি আর বজ্রপাতের শব্দে সেই শব্দও ঢেকে গেল। এত মদ খাওয়া সত্ত্বেও শুভু একটুও টলছে না। বলল, খুব ভালো কথা, এমন বীরাঙ্গনাই আমার পছন্দ। দাদা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে মানসিক বিকৃতি ঘটিয়ে আর ভয় পাইয়ে হত্যা করার মতলবে ছিল। আমি তার চরম শোধ নেব না? আজ তোমাকে কে রক্ষা করে দেখি? বলতে বলতে ক্ষিপ্ত আক্রোশে দুহাতে জাপটে ধরে বুকে টেনে নিতে গেল। কল্যাণী একটু বাধা দেবার চেষ্টা করতেই ঠাস করে গালে প্রচন্ড একটা চড় বসিয়ে দিল। দাঁতে দাঁত ঘষে আবার তাকে বুকে টেনে নিয়ে বলল, আজ খুন করে পেতে হলেও তোমাকে আমি পাব। পরের মুহূর্তে যেন একটা ইলেকট্রিক শক খেয়ে 3 হাত দূরে ছিটকে দাঁড়ালো। 2 চোখের দিশেহারা আতঙ্ক, গলায় আর্তনাদ। হেকি হেকি হেকি, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো, খেয়ে ফেললো, বাঁচাও। উন্মাদের মতো ছুটে গিয়ে দরজার ছিটকিনি খুলল। সেই অন্ধকার দুর্যোগের ঘনঘটার মধ্যে ছুটে বেরিয়ে গেল। কল্যাণী নির্বাক দাঁড়িয়ে চারদিক দেখছেন। ওই লোকের এমন ত্রাস আর আতঙ্ক দেখে কিছু ঘটে গেল অনুভব করেছেন। কি ঘটল তাই বোঝার চেষ্টা। ফর্সা গালে 5 আঙুলের দাগ দগদগে লাল হয়ে আছে। অবধূত ফিরলেন পরদিন বিকেলের দিকে। গতদিনের দুর্যোগে ট্রেন চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। কল্যাণী তক্ষুনি কিছু বললেন না। একটু জিরিয়ে মুখ হাত ধুয়ে জলটল খাওয়ার পর কল্যাণী জিজ্ঞেস করলেন, কলকাতার রোগী কেমন? অবধূত জবাব দিলেন, বয়সটাই রোগ, কিছু করার আছে মনে হয় না। তুমি আমার জন্য ভাবছিলে তো? এই ঝড় জলে রওনা হতে পারবে না বুঝেছিলাম। তাছাড়া ভাবার সময়ও খুব পাইনি। তোমার ভাই এসেছিল, তার মুখ দেখেই মনে হয়েছিল মতলব ভালো না। অবধূত হাঁ করে চেয়ে রইলেন। কল্যাণী এরপর ঠান্ডা মুখে সবই বললেন, একটি কথাও গোপন করলেন না। অবধূত স্তম্ভিতের মতো বসে অনেকক্ষণ বাদে জিজ্ঞেস করলেন, ও দরজা বন্ধ করে এই কাণ্ড করার সময়ও তোমার ভয় করল না? একটুও না। সন্ধ্যার দিকে একটু অশান্তি হচ্ছিল। মাকে খানিক ডেকে শিব ঠাকুরের দিকে মন দিলাম। মনে হলো ঠিক আমার চোখের সামনে সেই রকম দেওয়ালে ঠেস দিয়ে বসে ফিক ফিক করে হাসছেন। ব্যাস, আমার সব অস্বস্তি অশান্তির শেষ। কিন্তু ভীষণ কিছু দেখেই তোমার ভাই উন্মাদের মতো ঝড় জলের মধ্যে ছুটে বেরিয়ে গেছে। মাসখানেক পরে, তখন সকাল 9টা হবে। অবধূত বাইরের বারান্দায় বসে কাগজ পড়ছিলেন। বছর 8 সাড়ে 8-এর একটি ছেলের হাত ধরে এক মহিলা বাঁশের ছোট গেট সরিয়ে আস্তে আস্তে এগিয়ে এলো। অবধূত খেয়াল করেননি, কিন্তু কল্যাণী তখনই কিছু বলার জন্য বাইরে এসেছেন দেখে অস্ফুট স্বরে বললেন, কেউ এলো? অবধূত মুখ তুলে দেখলেন সিঁড়ির কাছে ছেলের হাত ধরে দ্বিধান্বিত মুখে মহিলা দাঁড়িয়ে। কালোর ওপর ভারী সুন্দর মুখশ্রী, কিন্তু ছেলেটার দিকে তাকিয়েই অবধূত থমকালেন। মনে হলো বাচ্চা বয়সের শুভু এসে সামনে দাঁড়িয়েছে। ডাকলেন, এসো, তোমার নাম বকুল তো? মহিলা ভ্যাবাচাকা খেয়ে চেয়ে রইল একটু, তারপর মাথা নাড়ল, অর্থাৎ তাই। এসো। ঈষৎ বিস্ময় কল্যাণীও দেখছে তাকে। এই নাম কখনো শোনেনি। তার থেকে 2-1 বছরের ছোট, অর্থাৎ বছর 31-32 বয়স হবে। কপালে ছোট সিঁদুরটি, সিঁথিতেও সূক্ষ্ম সিঁদুরের আঁচড়। উঠে এসে উপুর হয়ে প্রথমে মাটিতে মাথা ঠেকিয়ে অবধূতকে প্রণাম করল, পরে কল্যাণীকেও। দ্বিধান্বিত গলায় বকুল জিজ্ঞেস করল, সুবীর চট্টোপাধ্যায় আপনার ছোট ভাই? হ্যাঁ, কেন? বসো। বসল না।
উদ্গত আবেগ সংযত করে বলল, তিনি খুব অসুস্থ, হাসপাতালে আছেন, অবস্থা খারাপ, কাল থেকে অক্সিজেন চলছে, ফিরে গিয়ে দেখতে পাবো কিনা জানি না, তবু আপনাদের এক্ষুনি একবার যেতে হবে, তিনি পাগলের মতো আপনাদের খুঁজছেন। কল্যাণী নির্বাক, অবধূত স্তব্ধ। জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? শুনলেন কি হয়েছে। মাসখানেক হলো হঠাৎ মাথার গন্ডগোল, ঘুমের মধ্যে এমনকি জেগে থেকেও ভয়ঙ্কর ভয় পেয়ে আর্তনাদ করতে থাকে, পাগলের মতো পালাতে চেষ্টা করে। কি দেখে বকুল জেনেছে। একজন তান্ত্রিক ভৈরব বিকট মূর্তিতে তাকে ত্রিশূল নিয়ে তাড়া করে, ত্রিশূলের খোঁচা মেরে মেরে রক্তে ভেজা জীবন্ত কালীর মুখের দিকে তাড়িয়ে নিয়ে যায়। মাথার গন্ডগোল ভেবে ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু রোগ বাড়ছেই। ভয়ে ত্রাসে উন্মাদের মতো ছোটে, রাত 10টার পরে এরকম বেশি হয়। সেদিন ঘুমের মধ্যে এমনি ভয় পেয়ে আর্তনাদ করে ওঠে, আর পালাতে গিয়ে দাওয়া থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত। হাসপাতালের ডাক্তার বলল ব্রেন কনকাশন। অপারেশনের পর থেকেই দিনে দিনে অবস্থা খারাপ হচ্ছে। জ্ঞান হলে বকুলকে চিনতে পারে, চিৎকার করে বকাবকি করে কেন এখনো কোন্নগর থেকে দাদাকে আর বৌদিকে ধরে নিয়ে আসছে না। অজ্ঞান অবস্থায়ও তাদের ডাকে। গতকাল যা গেছে আর থাকতে না পেরে বকুল তার মায়ের কাছে লোক পাঠিয়ে দাদার কোন্নগরের বাড়ির হদিস জেনেছে। আজ এসেছে। একটা বড় নিঃশ্বাস ফেলে অবধূত জিজ্ঞেস করেছেন, মা, ওর খবর কি পেয়েছেন? না, আমি অশোকের কথা কিছু বলিনি। তুমি একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি। কল্যাণীকে বললেন, কিছু টাকা বার করো। প্রস্তুত হয়ে দেখেন কল্যাণীও যাবার জন্য তৈরি। তুমিও আসছো তাহলে? এ সময়ও আমি যাব না, বলো কি? 1.5 গুণ ভাড়া গুনে সোজা ট্যাক্সিতে এলেন হাসপাতাল। সাধারণ কেবিনে শুভুর প্রায় নিশ্চল দেহ পড়ে আছে, মাথায় ব্যান্ডেজ, অক্সিজেন চলছে। নার্স জানালো যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে, ব্লাড প্রেশার একেবারে নেমে গেছে। প্রায় আধ ঘন্টা বাদে শুভু বড় বড় করে তাকালো হঠাৎ, দাদাকে দেখল। স্পষ্ট টনটনে গলায় বলল, এসেছ? বৌদি এলো না? কল্যাণী সামনে এসে দাঁড়ালেন। দৃষ্টি ঠিক চলছে না, তবু তন্ময় হয়ে দেখার চেষ্টা। আমাকে দয়া করো, আমার মাথায় তোমার হাত রাখো। কল্যাণী আরো এগিয়ে গেলেন, মাথায় হাত রাখলেন। হাত রেখে চোখ বুজে দাঁড়িয়ে রইলেন। আহ, শান্তি শান্তি। বিকেল 4টে নাগাদ সব শেষ। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।